ভোটের আগের দিন বিপুল অঙ্কের টাকা সহ জামাত নেতাকর্মী আটকের ঘটনায় তোলপাড়। রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলছে বিএনপি। নাটক সাজানোর অভিযোগ জামায়াতের। স্থানীয় প্রশাসন এবং তাদের সাথে কিছু যোগসাজশ করে কিছু ব্যক্তি কাজটা করিয়েছে। যে সময়ে ঘটনাটা ঘটছে এই সময়ে এটা প্রশ্নবোধক হয়ে যায় আর কি। রাত পোহালেই ভোট উৎসব। নতুন বাংলাদেশের কান্ডারি বেছে নেবেন 13.25 কোটি ভোটার। সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা, শঙ্কা না থাকলেও সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং নির্বাচনের পরদিন সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণা। ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি ইসির। সুষ্ঠু পরিবেশ রক্ষায় দল, প্রার্থী ও ভোটারদের দায়িত্বশীল ও আহ্বান সিইসির। ভোটের আগের দিন দেশের বিভিন্ন জায়গায় টাকা সহ জামাত নেতাকর্মী আটকের ঘটনায় রাজনীতিতে তোলপাড়। সৈয়দপুর বিমানবন্দরে আটক। ঠাকুরগাঁও জেলা জামাত আমিরের ব্যাগে মিলেছে ৭৪ লাখ টাকা। শরীয়তপুর, কুমিল্লা, বরগুনা, পটুয়াখালীতেও জামাতের কয়েকজন নেতাকর্মী টাকা সহ আটক হয়েছেন। কারাদণ্ড দেওয়া হয়েছে একজনকে। আর এসব ঘটনার মাধ্যমে জামাতকে প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানোর অভিযোগ করেছে দলটি। ভোটের আগের দিন বুধবার ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান এক ব্যক্তি। তার সঙ্গে থাকা লাগেজে তল্লাশিতে মেলে বিপুল পরিমাণ টাকা। সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান তার নাম বেলাল উদ্দিন প্রধান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির, পেশায় কলেজ শিক্ষক। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন লাগেজে থাকা 50 লাখ টাকার বেশি অর্থ তার গার্মেন্ট ব্যবসার। তবে গণনা করে পাওয়া যায় 74 লাখ টাকা। কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। শরীয়তপুরের নড়িয়ায় 7,20,000 টাকা সহ 4 জনকে আটকের পর জামায়াত কর্মী গোলাম মোস্তফাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কুমিল্লার মুরাদনগরে ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির হাবিবুর রহমান হেলালির গাড়ি তল্লাশি করে উদ্ধার হয় 2 লাখ টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে আটক করে থানায় নেয় পুলিশ। বরগুনার পাথরঘাটায় ভোটারদের টাকা বিতরণের অভিযোগে জামাত শিবিরের কর্মী সন্দেহে 2 জনকে হেফাজতে নেওয়ার কথা জানায় পুলিশ। পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনিয়ন জামায়াত কর্মী কামাল হোসেনকে টাকা বিতরণের অভিযোগে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে সারা দেশে কর্মীদের হামলা নাজেহালের অভিযোগ করেছে জামায়াত। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য জামায়াত প্রস্তুত বলে দাবি করেছে দলটি। বেলাল উদ্দিন প্রধান সাহেব তিনি বলেছেন যে এটা তার ব্যবসায়িক টাকা, পরিবারের প্রয়োজনে, তার পেশাগত প্রয়োজনে তিনি বহন করার পূর্ণ এখতিয়ার তিনি রাখেন। এখানে এসে যদি একজন ব্যক্তিকে এইভাবে চক্রান্তের ফাঁদে ফেলা হয়, এটা নিঃসন্দেহে একটা খুব বড় ধরনের চক্রান্ত এবং বাড়াবাড়ি। যে সমস্তগুলো নাটক সাজিয়ে আমাদেরকে ব্যস্ত রাখার একটা অপপ্রয়াস হতে পারে এটা। ভোটের আগে জামায়াতকে মিডিয়া ট্রায়ালের শিকার করতেই নীলফামারীর পুলিশ সুপার ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটকের নাটক সাজিয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। পলিটিক্যালি মোটিভেটেড ইল মোটিভ নিয়ে যে ড্রামা, এটার মূল হোতা হচ্ছেন জনাব জাহিদুল ইসলাম, ওই জায়গার এসপি মহোদয়। আমাদের বক্তব্য হচ্ছে যে ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে ওই এলাকা থেকে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে জামাত বিজয় ছিনিয়ে আনবে বলে মন্তব্য করেন দলটির নেতারা। তবে আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিএনপির বিজয় নিশ্চিত জেনে জামাত অবৈধ পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তাদের দাবি, বিভিন্ন আসনে টাকার বিনিময়ে ভোট কেনার অবৈধ প্রক্রিয়ায় গ্রেফতার হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা। একে গণবিচ্ছিন্ন দলটির দেউলিয়াতের প্রমাণ হিসেবে দেখছে বিএনপি। আর এই বিষয়ে জনগণের উদ্দেশ্যে ইসিকে বার্তা দেওয়ার অনুরোধ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক সহ বিভিন্ন স্থানে অর্থসহ দলটার নেতাকর্মীদের আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।
এ নিয়ে অভিযোগ জানাতে রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। পরে দলটার স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বরগুনা সহ বিভিন্ন স্থানে টাকাসহ জামাতের নেতাকর্মীদের আটক করা হয়েছে। এ বিষয়ে জনগণের উদ্দেশ্যে কমিশনকে একটা বার্তা দেওয়ার অনুরোধ করে বিএনপি। সৈয়দপুর এয়ারপোর্টে একজন রাজনীতিবিদ, তার কাছে বেশ কিছু একটা বড় অঙ্কের টাকা পাওয়া গেছে। যে সময়ে ঘটনাটা ঘটছে এই সময়ে এটা প্রশ্নবোধক হয়ে যায় আর কি। আর কেউ যেন এইটা না করে, সেটা যে দলেরই হোক, যাতে না করে কেউ, সেই জন্য আপনারা একটা হুঁশিয়ারি বার্তা আপনাদের তরফ থেকে যাক। নির্বাচন কমিশন এই ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এর আগে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি। রাজধানীর গুলশান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন প্রশ্ন তোলেন, ব্যাংক ও আর্থিক লেনদেন সীমিত থাকার সময়ে এত বিপুল অর্থ কোন উৎস থেকে আসছে? জামাতের একটি জেলা সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল। তৎপরতার সাথে আইন প্রয়োগকারী সংস্থা সেই সৈয়দপুর কাণ্ডকে অন্তত উদ্ঘাটন করেছেন, সেই প্রক্রিয়াটা বজায় থাকবে এবং দেশের অন্যান্য জায়গাতে অপচেষ্টাটা যেখানে আছে সেটাকে তারা যোগ্যতার সাথে প্রতিরোধ করবে। সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানায় বিএনপি। তার অধিকারের ক্ষেত্রে সচেতন থাকেন ভোটাররা, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের এই অপচেষ্টাগুলো নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। কারণ সৈয়দপুরে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের বিষয়ে সিদ্ধান্ত নেবে আটককারী কর্তৃপক্ষ। বিকেলে নির্বাচন কমিশন ভবনে এ কথা বলেছেন ইসি সচিব আখতার আহমেদ। 5 কোটি টাকা বহন করা যাবে এমন কোনো বক্তব্য তিনি দেননি বলেও এ সময় জানিয়েছেন ইসি সচিব। যে কর্তৃপক্ষ এটাকে ইন্টারসেপ্ট করেছেন বিষয়টা তাদের। আমি কোন আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন, আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে? আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা, বা এত টাকা নিতে পারবেন বা এত টাকা নিতে পারবেন না? কেন বলবো? আমার হু অ্যাম আই টু ডিসাইড দি অ্যামাউন্ট আপার লিমিট অ্যান্ড হাউ ডু আই সে ইট? আই ডো নট হ্যাভ এনি অথরিটি। তো আইনের ব্যাখ্যার কি আছে? আইনের ব্যাখ্যাটা যারা ইন্টারসেপ্ট করেছেন তারা দিবেন, তাদের কাছে আইনি ব্যাখ্যা, আমার কাছে তো না। আপনারা যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান তাহলে তো এটা আমার প্রতিও অবিচার করা হচ্ছে। নির্বাচন কেন্দ্র করে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। টাকা উদ্ধারের নামে, অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। 11 দলীয় জোটের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। আমরা সারা দেশে এক ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের ওয়ার্ড দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং বায়াসনেস দেখতে পাচ্ছি নানা ধরনের, যাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা ইলেকশন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে দেখা যায়নি। নিজের এজেন্টের কাছে কেন্দ্র ফি বাবদ 15 লাখ টাকা রাখার ব্যাপারে ব্যাখ্যা দিলেন লক্ষ্মীপুর 3 আসনে বিএনপির প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী। যাচাই বাছাই শেষে বৈধ হওয়ায় টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক। আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, সেখানে আমার যে ব্যয় তার মধ্যে 15 লক্ষ টাকা কেন্দ্র ওয়াইজ দেওয়ার জন্য যে আমার নিয়োজিত দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতিমধ্যে সেটা রিলিজও করেছেন যে না, হ্যাঁ এটা সত্যিই যে এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে। সুতরাং কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যারা এটা নিয়ে নিউজ করছেন আমি মনে করি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিমূলক আমার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের নিউজ ছাপাচ্ছেন বা নিউজ করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
ফকিরাপুল আরামবাগের বিভিন্ন মেস হোস্টেলে জামাত শিবিরের কর্মীরা সশস্ত্র অবস্থান করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এসব কর্মী কাল ভোট কেন্দ্রে যাবে, তারা কয়েকটি কেন্দ্রে অনুপ্রবেশ করলেও জনগণের বাধার মুখে পালিয়ে যায় বলে জানান মির্জা আব্বাস। এনসিপির এবং জামাত শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে পোলিং সেন্টারে তারা দল বলে যাচ্ছে এবং ওখানে গিয়ে তারা কি করছে এটা খুব বোঝা ডিফিকাল্ট, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু পরে যখন জানতে পারলাম তখন আমাদের কর্মীরা ওখানে বিভিন্ন জায়গায় ঘেরাও করেছে, বিভিন্ন জায়গা তাদেরকে আটকও করেছে। ফকিরাপুল আরামবাগের বিভিন্ন ছাত্রাবাসে জামাত কর্মীরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে আছে, বিভিন্ন মেস হোস্টেল, ওখানে তারা বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র অবস্থান আছে। তারা সকালে বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র অবস্থান নেবে। 2 থেকে 250 জন নেতাকর্মী বহিরাগতরা বিভিন্ন বাসা বাড়ি মসজিদ এবং মেসে অবস্থান নিয়েছে। সুযোগ বুঝে তারা নীলক্ষেত, বুয়েট, কাটাবন এবং ঢাকা মেডিকেল কেন্দ্র সহ অন্যান্য আশেপাশে কেন্দ্রগুলো দখল করার চেষ্টা করবে। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। 13.25 কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে নতুন বাংলাদেশ। এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম, আর নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টানা প্রচার প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত দেশ। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট হচ্ছে 299 আসনে। এবার মাত্র 83 জন নারী সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 2028 জন। এর মধ্যে রাজনৈতিক দলের ব্যানারে লড়ছেন 1755 জন, আর বাকি 273 জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের আগের দিন রাজধানীতে ছুটির আমেজ থাকলেও কর্মব্যস্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়। এখান থেকে ব্যালট পেপার, ভোট বাক্স, অমোচনীয় কালি সহ ভোটের সব সরঞ্জাম পাঠানো হয় ঢাকার 20টি আসনের কেন্দ্রে কেন্দ্রে। ঢাকা 17 আসনের 124টি কেন্দ্রের জন্য ভোটের সামগ্রী পাঠানো হয় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা 15 আসনের 127টি কেন্দ্রে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। বেলা 11টা থেকে কেন্দ্র বিতরণ শুরু হয়েছে। অলরেডি প্রায় আমরা 20%-এর মতো, প্রায় 25 থেকে 30টা কেন্দ্র বিতরণ হয়ে গেছে। এখানে প্রিজাইডিং অফিসাররা তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যানবাহন বুঝে পাওয়ার পরে তাদেরকে আমরা মালামাল বুঝে দেই। উত্তরা কমিউনিটি সেন্টার থেকে পাঠানো হয় ঢাকা 8 আসনের 218টি কেন্দ্রের সরঞ্জাম। ঢাকা 13 আসনের 138টি কেন্দ্রেও পাঠানো হয় ভোটের সামগ্রী। যথাসময় পাইছি, আমরা এখন কেন্দ্রে চলে যাব নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এছাড়া আমাদের কোনো হ্যারাসমেন্ট এখানে হয়নি। আমাদের পুলিশ, আনসার বাহিনী সবাই আছেন, সবাই সহযোগিতা পরায়ণভাবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা পর্যবেক্ষণে কাজ করছে প্রশাসন। বিভাগীয় কমিশনার জানান, ঢাকার 1400 কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও ভোট নিয়ে নিরাপত্তা ঝুঁকি নেই। যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত প্রশাসন। নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না। আমাদের হিসাব মতো প্রায় 98%-এর উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। আমরা কনফিডেন্ট যে কোনো ধরনের সিচুয়েশন সামাল দেওয়ার মতো অবস্থা আমাদের আছে। এবারের ভোট ঘিরে আগ্রহও তুঙ্গে। বিশেষ করে প্রথমবার ভোট দিতে মুখিয়ে আছেন তরুণরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে প্রত্যাশা সাধারণ নাগরিকদের। আমি অনেক এক্সাইটেড যে আমি জীবনের প্রথম ভোট দিব। আর বাংলাদেশে হয়তো স্বৈরাচারী সরকারের পরে একটা ফেয়ার একটা নির্বাচন হইতাছে, এটা নিয়ে আমরা অনেক খুশি। এই দেশে আমরা যারা নাগরিক আছি, আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। এর ভিতর থেকেই আমাদের বেছে নিতে হবে কে নেত্রী হইবে বাংলাদেশে। তো সবসময় আমরা মনে করতে আছি নিরাপত্তা ভালো আছে, আমরা ঠিক মতন ইনশাল্লাহ ভোট দিতে পারবো। এই যে গাড়ি নিয়ে আসলাম, এখন তো আর যাইতে পারতেছি না, ভোটও দিতে পারবো। এটাই প্রার্থনা করি সরকারের কাছে যে যেন সুস্থ নির্বাচন হয়। এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের। জয় পরাজয়ের ফয়সালা করবেন 12,77,11,899 ভোটার। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। কাল ভোট উৎসবের অপেক্ষায় দেশ। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট সহ ভোটের সরঞ্জাম। প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা।
রাত পোহালেই ভোট উৎসবের অপেক্ষায় দেশের মানুষ। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার সকাল থেকে বিভিন্ন যানবাহনে করে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। পাহাড়ি এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। জেলা নির্বাচন কমিশন কার্যালয় এবং উপজেলা পরিষদ কার্যালয় থেকে সরঞ্জামাদি নিতে ভিড় করেন নির্বাচনী কর্মকর্তা সহ আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার, সিল, ভোটার তালিকা সহ 54 ধরনেরও বেশি অন্যান্য সামগ্রী পাঠানো হয়। 42,659 কেন্দ্রে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ভোটার তালিকা পেয়েছি, ব্যালট পেপার পেয়েছি, ব্যালট বক্স পেয়েছি এবং আনুষঙ্গিক অন্যান্য সকল পেপারস আমরা পেয়েছি এবং আশা করি সমস্ত কাজ আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। শশা কেন্দ্রের প্রিজাইডিং ও পুলিশ অফিসাররা নির্বাচনী সরঞ্জাম হাতে পেয়ে চেকলিস্ট মিলিয়ে নেন। দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের আশা প্রশাসনের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি যাতে আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ইলেকশন আমরা কন্ডাক্ট করতে পারি। দেশের 300 আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াতের এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জাতীয় নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে নিরাপত্তা চাদরে ঢাকা রাজধানী মোড়ে মোড়ে চলছে রোবাস্ট ও ফুট প্যাট্রোলিং। চেকপোস্ট বসিয়ে করা হচ্ছে তল্লাশি, নিষেধাজ্ঞা থাকা আটকানো হচ্ছে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়িও। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব মহাপরিচালক বলেছেন কোনো কেন্দ্রেই ঝুঁকি নেই, তবে ঝুঁকিতে আছে তারা যারা নির্বাচন কেন্দ্র দখলের চেষ্টা করবে। সামনে পিকআপ, পেছনে এপিসি, সাইরেন বাজিয়ে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে বিজিবির টহল। নির্বাচনের সন্ত্রাসী দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য বিশেষ এই রোবাস্ট পেট্রোলিং। শক্ত অবস্থানে রয়েছে সেনাবাহিনীও। চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। ইসির নির্দেশনা অনুযায়ী নিষেধাজ্ঞা থাকায় আটকানো হচ্ছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে জব্দ করা হচ্ছে গাড়ি। কেউ বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র পরিবহন করছে কিনা সেজন্যও তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে চলছে টহল। নগরবাসী সর্বোচ্চ নিরাপত্তায় সতর্ক সেনাবাহিনী। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি কেন্দ্রের আশেপাশে আমাদের বর্তমানে টহল চলমান রয়েছে। এলাকার মধ্যে যাতে কোনো দুষ্কৃতিকারী ঢুকতে না পারে, কোনো অবৈধ অস্ত্র বা অবৈধ কোনো প্রকারের সরঞ্জাম নিয়ে যাতে এলাকায় প্রবেশ করতে না পারে এবং কোনো বড় ধরনের কোনো ইনসিডেন্ট না ঘটাতে পারে। চেকপোস্টের সঙ্গে মোবাইল ফুট পেট্রোলিং জোরদার করেছে পুলিশও। ভোট ঘিরে নিরাপত্তার ঝুঁকি না থাকলেও রাজধানীতে মোতায়েন হয়েছে 26,000 সদস্য। জনবল প্রায় 34,000, সেই 34,000-এর মধ্যে প্রায় 26,515 জন সদস্য কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন দায়িত্বে মোতায়েন থাকবে। কোনো ধরনের হুমকি বা এরকম ঝুঁকির আশঙ্কা করছি না, আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে র্যাব। চেকপোস্ট বসিয়ে তল্লাশির মাধ্যমে চলছে নজরদারি। যত ধরনের সরকারি নিরাপত্তা বাহিনী আছে, পুলিশ, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী, তারপরে ডিজিএফআই, তারপরে আমাদের আরও অন্যান্য যে আনসার এবং নিরাপত্তা সংস্থাগুলো আছে, সবাই আমার সাথে যোগাযোগ করে আমাকে নিরাপত্তার ব্যাপারে 100% আশ্বস্ত করছে। বিকেলে রাজধানীর অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র লালমাটিয়া মহিলা কলেজ ও রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। পরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান কোনো কেন্দ্রে ঝুঁকি নেই। ঝুঁকিতে আছে তারা যারা নির্বাচনে জাল ভোট ও কেন্দ্র দখলের চেষ্টা করবে। এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। জঙ্গি হামলার যে থ্রেট, আমরা মনে করি কোনো থ্রেট নেই। নির্বাচনে ফলাফল মেনে নিয়ে নাশকতার চেষ্টা করা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন র্যাব মহাপরিচালক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের ঠিক আগের রাতে সার্বিক প্রস্তুতি এবং যে সামগ্রিক যে অবস্থা এবং পরিস্থিতি সেগুলো নিয়ে কিন্তু আমরা প্রতি ঘন্টায় কথা বলি এবং আমাদের সহকর্মীরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হয়ে সর্বশেষ আপডেট জানান। এই মুহূর্তে সর্বশেষ আপডেট জানাতে আসলে শবনম নিবিড়ের মাধ্যমে আমরা জানবো যে দেশের সামগ্রিক যে নির্বাচনের প্রস্তুতি এবং কোন জায়গায় আসলে সর্বশেষ কি ঘটছে।
রাব্বি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা বাকি এবং সকাল থেকেই আমরা বিস্তারিত জানছিলাম, প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা খবর নিচ্ছিলাম যে সর্বশেষ নির্বাচনী প্রস্তুতি কেমন চলছে। আমাদের সহকর্মীরা সারা দেশ থেকে এবং রাজধানী থেকে পর্যন্ত খবর জানাচ্ছিলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর কিন্তু জানাচ্ছিলেন এবং অভিযোগ পাল্টা অভিযোগ সবকিছু মিলে কিন্তু আসলে নির্বাচনের পরিস্থিতি একদম জমজমাট বলা চলে। সেক্ষেত্রে স্বপ্ন, একই পাশাপাশি কিন্তু আমরা আরেকটা জিনিস দেখছি যে এক দলের বিপক্ষে আরেক দল অথবা মানে প্রতিক্রিয়াও কিন্তু জমে উঠেছে। নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে, নির্বাচন কমিশনে তাদের অভিযোগ দিচ্ছেন, নিয়ম মাফিকই সবকিছু কিন্তু চলছে, নিয়ম মাফিক চলছে এবং নির্বাচনে আসলে অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু থাকবেই। এবং এ বিষয়ে আমরা সরাসরি যাচ্ছি গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই অনিবার্য বিজয়ের প্রেক্ষিতে দুঃখজনকভাবে আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তারা পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সহিংসতা, টাকা ছিটানো, কারচুপি এবং জালভোট সহ নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। আলহামদুলিল্লাহ, জনগণের ভালোবাসার দল হিসেবে, গণমানুষের আবেগ আকাঙ্ক্ষাকে ধারণ করা রাজনৈতিক দল হিসেবে ইনশাল্লাহ বিএনপির ভূমিধস বিজয় সুনিশ্চিত। সেই প্রেক্ষিতে আজকে আমাদের সামনে বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খান আপনাদের সামনে সারাদিনের কি আপডেটটুকু আছে এবং আগামীকাল নির্বাচনের পূর্বে আমাদের দলের কি অবস্থান সেগুলো তুলে ধরবেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের নির্বাচন পরিচালনা কমিটির স্পোকস পারসন জনাব মাহাদি আমিন। আপনাদের সামনে প্রতিদিনই মাহাদি বক্তব্য রাখে, আজকেও ওই করে ফেলতে পারতো আর কি, কিন্তু নির্বাচনের ঠিক আগের দিন আমাকে একটু সুযোগ দিচ্ছে মনে হয় আর কি। তো এখানে যাদের নাম বলা হয়েছে তার মধ্যে আমাদের মেহেদিকে দেখছি, ওর নামটা বোধহয় বলা হয় না তোমাদের কি? আচ্ছা, এনিওয়ে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন বহু বহু বছর পরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি, আমাদের বহু সাথী জীবন দিয়েছে। এমনকি অতি সম্প্রতি গত 24 সালে জুলাই আগস্ট মাসে আমাদের সাথীরা, আমাদের সন্তানেরাও জীবন দিয়েছে। সেই নির্বাচন আগামীকাল ভোর 7:30 থেকে শুরু হবে। আমরা খুব আন্তরিকভাবে আশা করছিলাম যে যারা এই লড়াইয়ে যুক্ত ছিলাম, নির্বাচনে মূলত তারাই অংশগ্রহণ করছে, ফলে আমাদের সাথীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই শান্তিপূর্ণভাবে, আন্তরিকতার সাথে, গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচনে যুক্ত থাকবেন। বিজয়ের আকাঙ্ক্ষা তো সবারই থাকে, কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক পথ গ্রহণ করা, বেআইনি পথ গ্রহণ করা, এটা কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা আজকে সারা দিনে যেসব তথ্য ও পত্র আমরা পেয়েছি তাতে আমরা খুবই মর্মাহত। আমার সাথীরা যেসব তথ্য সংগ্রহ করেছেন, প্রায় 127টি বিষয় আমাদের সামনে এসছে, আরও বাইরে আছে, সবগুলিরই আমরা দেখতেও পারি নাই। এগুলো অনেক কিছুই আমাদের হতাশ করে, কিন্তু একটু আগে মাহাদি যেমন বলছিল যে মানুষের গণতন্ত্রের প্রতি ভালোবাসা, পরিবর্তনের আকাঙ্ক্ষা এতই তীব্র যে কষ্টের বিষয়গুলি
অতিক্রম করার সাহস আমাদের আছে। ফলে আমি মনে করি না যে যাই কিছু ঘটছে সেটা নির্বাচনকে ব্যাহত বা ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনারা আজকের আগেও আমাদের স্পোকসপারসনের কাছ থেকে শুনেছেন, পত্রপত্রিকা আপনারা যা দেখেছেন আমরা তার চেয়ে কম দেখেছি। আপনারা যা দেখান আমরা তাই দেখি, আপনারা যা লেখেন আমরা তাই পড়ি, কিন্তু আপনারা তার চেয়ে অনেক বেশি দেখেন, অনেক বেশি পড়েন। কাজে আপনাদেরকে নতুন করে বলা খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু তবুও রাজনৈতিক দল হিসাবে আমাদের কনসার্নের জায়গাগুলি আপনাদের সামনে উপস্থাপন করা আমরা প্রয়োজন মনে করি। আপনারা আজকে সৈয়দপুর এয়ারপোর্টে একজন জামায়াত নেতার কাছে প্রায় ৭৫ লক্ষ টাকা বা ৭৪ লক্ষ টাকা উদ্ধারের কথা শুনেছেন। খুব ইন্টারেস্টিং কিছু বিষয়। তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তার ব্যবসার টাকা, কিন্তু আপনাদের এই মিডিয়া এসছে যে তিনি কোনো ব্যবসায়ী না, তিনি একজন কর্মজীবী মানুষ এবং তার বার্ষিক ইনকাম, যেটা তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়েছেন, এই ইনকাম ট্যাক্স রিটার্ন তার জাতীয় রাজস্ব বোর্ডে পেশ করা, সেটাতে দেখা যাচ্ছে যে তার বার্ষিক উপার্জন ৪,৬৩,৪৮৬ টাকা এবং তিনি ন্যূনতম কর যেটা ৩,০০০ টাকা মাত্র আয়কর দিয়েছেন। কাছে একদিকে তিনি ব্যবসায়ীও নন, অন্যদিকে তার উপার্জনও এমন না যে তার কাছে এত টাকা ভ্রমণের সময় থাকতে পারে। ফলে এটা দুঃখজনক আর কি, যে যারা খুব নীতির কথা বলেন, সৎ মানুষের কথা বলেন, এসব তাদের একজন নেতা বা তার পক্ষে তার দলের কিছু মানুষ তারা এমন সব কথা বলেন যে কথা যুক্তিগ্রাহ্য না। আমরা এটা নিন্দা জানাই। আমরা মনে করি যে এটা ঠিক না। আমরা কেন ঠিক না এটা আরেকটু পরিষ্কার হবে আপনাদের কাছে যদি আমরা দেখি যে তারা কিভাবে এই টাকা ব্যয় করছেন। এর আগে একটু বলে রাখা ভালো যে আমরা যখন এই নিউজটা খুব হচ্ছিল তখন আমাদের নির্বাচন কমিশনের সচিবকে কোট করে একটা খবর প্রচারিত হয়েছিল যে তিনি বলেছেন যে ৫ লাখ কেন ৫ কোটি টাকা ব্যবহার করাটাও অস্বাভাবিক কিছু না, এটা অবৈধ না বা অন্যায় না। আমরা অবাক হয়েছি যে এরকম কথা বলার কোনো প্রয়োজন নাই। তো যুগান্তরে এই রাত 10টার একটা 10:10টার দিকে একটা নিউজ বের হয়েছে যে ইসি সচিব বলেছেন যে আমাকে জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে আমাকে মিসকোট করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম, আরও কিছু বিষয় ছিল আলোচনার জন্য। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি কখনো এরকম কোনো কথা বলি নাই, বরঞ্চ পত্রিকায় আমাকে কোট করে এসব কথা বলার পরে আমি সাংবাদিকদের সামনে গেছি এবং তাদেরকে আমরা বলেছি যে কেন আমাকে মিসকোট করে আপনারা এসব কথা বললেন। এরপরে তার সঙ্গে কথা বলার শেষে আমি সেখানে যারা সাংবাদিক ছিলেন তাদেরকে আমি এটা জানিয়েছি যে আপনাদের পত্রিকায় ছাপা হলো, টিভি স্ক্রলে প্রচার হলো,
যে উনি এই কথা বলেছেন, কিন্তু উনি চিফ ইলেকশন কমিশনার এবং আরেকজন কমিশনারের সামনে বললেন যে উনি এরকম কথা কখনো বলেন নাই, বরঞ্চ সেই কথায় অসন্তুষ্ট হয়ে তিনি আপনাদেরকে জানিয়েছেন যে এমন কোনো কথা তিনি বলেন নাই। তো এটা কোনটা সত্য, এর দুটার একটা তো আমরা পার্টি না, আমরা জানি না। তো আপনারাই ঠিক করেন যে কোনটা ঠিক। ব্যাপারটা দুঃখজনক এই কারণে যে যেটাই সত্য হোক, দুর্ভাগ্যজনক এসি সচিব এ কথা বলতে পারেন না এমন, আর পত্রিকাও এ ধরনের যদি বিস্কুট হয়ে থাকে তাহলে আগামীকাল নির্বাচন আজকে এ ধরনের নিউজ প্রকাশ করাটা সঠিক বলে আমরা মনে করি না। বন্ধুগণ, আমরা যেসব খবর দেখেছি এবং আমরা বলতেছি সেটা হলো, এর মধ্যে একটা আসছে যে শরীয়তপুরে 7.5 লাখ টাকা সহ জামাত কর্মী আটক, 2 বছরের কারাদণ্ড। আমরা একটু আগে বলছিলাম আপনাদের যে একজন কর্মজীবী মানুষ যিনি আসলে ব্যবসায়ী নন, তার কাছে 74 লাখ টাকা পাওয়া যায় কেমনে, কেন? এটা একটা দৃষ্টান্ত। কেন 7.5 লাখ টাকা সহ একজন জামাত কর্মী আটক হয়েছে এবং তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহীর পরানপুরে ভোট কেন্দ্রে 6 জামাত কর্মীকে আটক রেখেছে জনতা। সেখানেও আর্থিক বিষয় সংশ্লিষ্ট এবং ভোট কারচুপির লক্ষ্যে ভোট কেনার বিষয় জড়িত। রাজধানীতে ভোট কেনার সময় জামাতের সূত্রাপুর থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করে জনগণ এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে 2 দিনের কারাদণ্ড দেন। একজনের 2 বছরের আর একজনের 2 দিনের। মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক। টাকা বিতরণের অভিযোগে নেত্রকোনা ইউনিয়ন জামায়াতের আমির। গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির ব্রিফিংয়ে বক্তব্য রাখছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সারা দেশে ভোট গ্রহণের প্রস্তুতি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাতে রাজধানীর মৌচাক মোড়ে আছেন সহকর্মী এম এস আরিফিন, মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন বেনিয়ামিন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন জাহাঙ্গীর আলম। শুরুতেই যাচ্ছি আরিফিনের কাছে। আর মাত্র কয়েকটা ঘন্টা পর অর্থাৎ আগামীকাল সকাল 7টার পরেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে নির্বিঘ্ন করতেই কিন্তু রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা আমরা যেটি দেখতে পাচ্ছি যে সন্দেহভাজন গাড়ি এবং প্রাইভেট কার এবং মোটরসাইকেলগুলোকে তারা তল্লাশি করছেন এবং একই সাথে তারা বলছেন যে রাত 12টার পরে কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা রাত 12টার পরে এই কোনো ধরনের অনুমতি ছাড়া কোনো ধরনের প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল কিন্তু তারা রাস্তায় চলাচল করতে দেবেন না। আমরা যেটা দেখছি এখন যেটা দেখতে পাচ্ছেন যে একটি প্রাইভেট কারকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং সন্দেহভাজন যেসব গাড়ি কিংবা প্রাইভেট কারকে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু তারা কঠোরভাবে নির্দেশনা দিয়ে 12টার মধ্যেই রাস্তা থেকে সরে যাওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশ বারবারই নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তো যেটুকু জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু প্রায় 42,500 ভোট কেন্দ্র রয়েছে সারা দেশে এবং এই ভোট কেন্দ্রগুলোতে রয়েছে প্রায় 1.5 লাখেরও বেশি পুলিশ সদস্য সংখ্যা এবং এছাড়াও আনসার বাহিনী ও বর্ডার গার্ড সহ প্রায় 6 লাখ বাহিনী রয়েছে এবং একই সঙ্গে সেনাবাহিনী রয়েছে প্রায় 1 লাখেরও বেশি। তো সারা দেশের নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মেহেরপুরে আমাদের রয়েছেন সহকর্মী বেনিয়ামিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সকাল হলেই কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে আসা শুরু করবে এবং সেক্ষেত্রে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। মেহেরপুরের যে 223টি ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে ইতিমধ্যে কিন্তু ভোটের যে সরঞ্জামাদি সেগুলো পৌঁছে গেছে এবং ভোট কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসাররা কিন্তু তাদের যে সরঞ্জামাদি ব্যালট বক্স, ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু বুঝে নিয়েছে। তো সেক্ষেত্রে আসলে যে প্রিজাইডিং অফিসাররা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সকাল
সকাল থেকেই তারা ভোট গ্রহণ করার জন্য তারা প্রস্তুত। মেহেরপুরে এই ভোট কেন্দ্রগুলোতে ৭৬৯ জন আনসার সদস্যর পাশাপাশি 700-র অধিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরাও কিন্তু রয়েছেন এবং 9টি স্ট্রাইকিং ফোর্স কাজ করছে বলেও কিন্তু জানিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা। মেহেরপুরে কিন্তু এখন পর্যন্ত বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি, তবে ছোটখাটো ভোট কেনা কিংবা ককটেল উদ্ধারের মতন কিছু অভিযোগ এবং ককটেল উদ্ধারের মতন কিছু ককটেল সদৃশ বস্তু উদ্ধারের মতন কিছু ঘটনা ঘটেছে এবং পাশাপাশি কিন্তু টাকা লেনদেনের কিছু অভিযোগ, পাল্টা অভিযোগও রয়েছে। তো এই ছিল মেহেরপুরের ভোট কেন্দ্রের কিংবা ভোট পরিস্থিতির সর্বশেষ খবর। ভোট পরিস্থিতির খবর জানাতে এখন আমরা যাব চাঁপাইনবাবগঞ্জের জাহাঙ্গীর আলমের কাছে। চাঁপাইনবাবগঞ্জের সদর 3 আসনের স্বরূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র, আমি এই মুহূর্তে সেখানে রয়েছি। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে এখানকার পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা এখানকার নিরাপত্তা নিশ্চিত করেছে এবং কড়া নিরাপত্তায় তারা এই মুহূর্তে রয়েছে। এই মধ্যরাতের সময়েও আমরা দেখছি এই ভোট কেন্দ্রের মতোই বিভিন্ন এলাকা ঘুরে যেটি দেখেছি যে বিভিন্ন অলিগলি এবং পাড়া মহল্লায় মোড়ে মোড়ে এখানে বিএনপি এবং জামায়াতের কর্মী সমর্থকরা অবস্থান নিয়েছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে রাতের বেলা অর্থনৈতিকভাবে কেউ যাতে ভোট কোনোভাবে প্রলুব্ধ করতে না পারে, কোনো ভোটারদেরকে বা কোনো ধরনের প্রচারণা করতে না পারে, এমন কারণেই তারা আসলে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, সারা দেশের বিভিন্ন জায়গায় যেহেতু অর্থনৈতিক লেনদেন বা টাকা ছড়ানোর একটি ঘটনা সচরাচর ঘটে এবং গত রাতেও ঘটেছে, আজকেও বিভিন্ন জায়গায় যেহেতু খবর পাওয়া যাচ্ছে, সে জায়গায় রিটার্নিং কর্মকর্তা বলছেন যে আসলে তারা কড়া নিরাপত্তা বজায় রেখেছেন এবং আইন শৃঙ্খলা যৌথ বাহিনীর যে নিয়মিত টহল সেটি তারা অব্যাহত রেখেছেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও আসলে বিভিন্ন পর্যায়ে মাঠে কাজ করছে। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনের পরিস্থিতি একেবারে শান্তিপূর্ণ রয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবেই ভোটের যে উৎসব সেটি কিন্তু চলছে এই মুহূর্তে। রিটার্নিং কর্মকর্তা বলছেন যে তারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি রেখেছে। আমরা যদি বলি, সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন যে ভোটের সরঞ্জাম সেটি কিন্তু পাঠানো শুরু হয়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের যে 16টি ভোট কেন্দ্র রয়েছে সেগুলো তার বেড়াবিহীন ভোট কেন্দ্র এবং সীমান্তের সেই অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি। নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ এবং মেহেরপুর, এবং তার আগে আমরা যুক্ত ছিলাম রাজধানীর মৌচাক মোড়ে। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। রাব্বি, আজ সন্ধ্যায় কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কিছু কথা বলেছিলেন নির্বাচনকে কেন্দ্র করে। এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? নির্বাচন কমিশন কি বলছে সে সংক্রান্ত যে রিপোর্টটি আছে, যে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক পরিণতি হিসেবে জয় পরাজয় মেনে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। নির্বাচনের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, নির্বাচনে ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, বরং দায়িত্ব। তাই সচেতনভাবে এই দায়িত্ব পালনে প্রার্থী ও ভোটারদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। প্রিয় দেশবাসী, এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্ন মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। নির্বাচনের পরদিন সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালনা করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহ করতে এখন পর্যন্ত ৪৫টি দেশের ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৬০ জন সাংবাদিক ঢাকায় পৌঁছেছেন। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফ করে নির্বাচন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে জানান, স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালিত হবে। প্রথমবার আয়োজিত পোস্টাল ভোটের ব্যালট পেপার ইতোমধ্যে দেশে পৌঁছাতে শুরু করেছে জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। I wish to reaffirm the Election Commission's unwavering commitment to delivering a peaceful, credible and participatory election. Comprehensive security and coordination arrangements are in place with support of law enforcement agencies and the government of Bangladesh. প্রধান নির্বাচন কমিশনার বলেন, পর্যবেক্ষক ও সাংবাদিকদের রিপোর্টেই উঠে আসবে নির্বাচনের প্রকৃত চিত্র। I trust that your observations and reporting will contribute meaningfully to transparency and democratic confidence. পরে প্রশ্নোত্তর পর্বে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ১৩ ফেব্রুয়ারি সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে কমিশন। আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও ভোটের হার কমবে না বলে মন্তব্য করেন তিনি। The initial results from each of the centers coming in slowly through informal means by early morning tomorrow, midnight to early morning tomorrow. Some even before that. Small centers, some even before that. But official results, compilation will be done the next morning. সরকার নির্বাচন কমিশনের উপর কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ করেনি জানিয়ে নির্বাচন কমিশনার জানান, ভোট কেন্দ্র ঘিরে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ১৭১ আসন নিয়ে বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারে, এমন তথ্য উঠে এসেছে সেন্টার ফর সোশ্যাল ইনসাইটের আসন ভিত্তিক জনমত সমীক্ষা। সংস্থাটির সমীক্ষায় বলা হয়, জামায়াত ইসলামের প্রাপ্ত আসন সংখ্যা হবে ৩৫ আর ৮৬ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার তথ্য জরিপে উঠে এসেছে। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ও তাদের মনোভাব নিয়ে সারা দেশের ৩০০ আসনের জরিপ চালিয়েছে সংস্থাটি। মোট ৬৪,৮৯০ জন ভোটার অংশ নেন এই জরিপে, যেখানে দেখা যায় ৪৬.৬০% ভোটার বেছে নেবেন বিএনপি ও তার শরিক দলগুলোকে। অন্যদিকে জামায়াত ইসলামী ও এনসিপি জোটের ভোটার সংখ্যা ৩২.৫৬%। এছাড়াও ভোট দিতে আগ্রহী ৮১.০৬% ভোটার, অনাগ্রহী ৯.০৬%, বাকিরা ভুগছেন সিদ্ধান্তহীনতায়। আমাদের স্যাম্পল যেটা বলছে সেটা হচ্ছে ৮১.০৬% আগামীকাল ১২ ফেব্রুয়ারির ঐতিহাসিক ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণের তথ্য আমরা পেয়েছি। ৪৬.৬০% বিএনপি এবং শরিকদের ভোট দেওয়ার ব্যাপারে স্যাম্পল সাইজ আমরা পেয়েছি। ১১ দলীয় জোটের ব্যাপারে ৩২.৫৬% আগ্রহ প্রকাশ করেছেন এই জরিপে। ১৭১ বিএনপি জামাত ৩৫ আসন, তীব্র প্রতিদ্বন্দ্বিতা ৮৬। ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন ৬ জন প্রার্থী। প্রত্যাহারকৃত প্রার্থীরা বলেন, ৭১-এর পরাজিত শক্তি আবারও নতুন চক্রান্ত শুরু করেছে। তারা বলেন, ৭১-এর আগে ফেরত যেতে চায় না বাংলাদেশ। জাতীয়তাবাদী শক্তিকে যে কোনো মূল্যে বিজয়ী করতে তারা ধানের শীষের পক্ষে ভোট চান। দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করাতেই হবে, কারণ আমাদের দেশের যে সাম্প্রদায়িক শক্তি 71-এর যে শক্তি, তারা এখন মাথাচাড়া দিয়ে উঠছে। নানা রকমের চিন্তাভাবনা নিয়ে তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। আমি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছি এবং জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করেছি। যখন তারই ছেলে তারেক জিয়া এখানে এমপি দাঁড়িয়েছে, আমি তার প্রতিপক্ষ এমপি দাঁড়িয়েছে, এটা আমার কাছে একটু বিব্রতকর। আমি ১৭ আসনের আমাকে যারা সমর্থন করেছেন, ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আহ্বান জানাই, যারা আমাকে ডাব মার্কায় ভোট দিতে চেয়েছেন তারা ধানের শীষে ভোট দিলে আমাকে ভোট দেওয়া হবে। নির্বাচনী তথ্য বিশ্লেষণ নিয়ে আমাদের আরেক প্রান্তে আছেন মাহাদি ইসলাম ধ্রুব, তার কাছ থেকে শুনবো তথ্য বিশ্লেষণ।
রাতপোহালে ভোট, এক মহেন্দ্রক্ষণের অপেক্ষায় গোটা বাংলাদেশ। সেই মহেন্দ্রক্ষণের আগে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ভোটের সময় শেষ সময়ের প্রস্তুতি। আমি একটু কেন্দ্রভিত্তিক বিস্তারিত আলোচনা করতে চাই। এর আগে আমরা চট্টগ্রাম বিভাগ নিয়ে কথা বলেছি, আমরা আবারও যেতে চাই একটু চট্টগ্রাম বিভাগে আমরা এর আগে কুমিল্লা নিয়ে কথা বলেছিলাম, কুমিল্লার 3টি আসন নিয়ে কথা বলেছিলাম। আমরা একটু যেতে চাই কুমিল্লা 4 আসনে, যেটি এবারের জাতীয় সংসদের অন্যতম আলোচিত একটি আসন। বিশেষ করে এই আসনটিতে বেশ কিছু বিশেষ করে এই আসনটি আলোচনার শীর্ষে আসার মূল কারণ হচ্ছে এই আসনে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু আসলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাকে ঘিরে কিন্তু এই আসনে বেশ আলোচনার জন্ম হয়েছে। বিশেষ করে এই আসনে আমরা দেখেছি নানা নাটকীয়তা এই আসনে চলেছে। কুমিল্লা যেহেতু 11টি আসন নিয়ে গঠিত, আমরা এর আগে কুমিল্লা 3টি আসন নিয়ে কথা বলেছিলাম। এ পর্যায়ে আমরা কুমিল্লা 4 আসনটি নিয়ে কথা বলতে চাই। কুমিল্লা 4 আসনটি মূলত দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনটি যেটি বলছিলাম যে এই আসনটি আসলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এই আসনের মোট ভোটার রয়েছে 4,10,559 জন এবং এই আসনটিতে পুরুষ ভোটার রয়েছে 2,15,000-এর বেশি, নারী ভোটার রয়েছে 1,95,000-এর বেশি এবং পোস্টাল ভোটের জন্য কিন্তু আসলে এই আসনে 10,105 জন ভোটার রয়েছে। এবং এই আসনটি নিয়ে আসলে যেটি আলোচনার কথা যেটি বলছিলাম, বিশেষ করে দেবিদ্বারের সন্তান হাসনাত আব্দুল্লাহ এনসিপির কেন্দ্রীয় নেতা, তিনি কিন্তু আসলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাকে ঘিরে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই আসনটির দিকে নজর দিয়ে রেখেছে। বিশেষ করে এই আসনটির দিকে গতকালকে পর্যন্ত কিন্তু এই আসনে নানা নাটকীয়তা চলেছে। বিশেষ করে এই আসনে বিএনপির যিনি প্রার্থী হয়েছেন মঞ্জুরুল হাসান মুন্সি, তাকে কিন্তু আসলে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন প্রত্যাহার করা হয় এবং পরবর্তীতে কিন্তু উচ্চ আদালতে রিট করে আসলে কিন্তু কোনো উপায় বের হয়নি এবং শেষ পর্যন্ত তার মনোনয়ন অবৈধ হয়ে যায় এবং তিনি কিন্তু আসলে ভোটের ট্রেন থেকে ছিটকে পড়েন এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে তিনি ট্রাকের যিনি প্রার্থী রয়েছেন, আমরা একটু বিস্তারিত আরও দেখতে চাই আসলে এই আসনের প্রার্থীদের হালচাল। একটু হাসনাত আব্দুল্লাহর কথা আমরা বলছিলাম, তিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং পেশায় তিনি ব্যবসায়ী। তিনি আসলে আমরা দেখেছি তিনি কিন্তু আসলে শিক্ষকতার সাথেও যুক্ত। তিনি সোশ্যাল মিডিয়াতে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি আসলে শিক্ষার্থীদের বিভিন্ন কোর্স নিয়ে থাকেন এবং তার বছরের আয় তিনি দেখিয়েছেন 12,50,000 টাকা এবং শাপলা কলি প্রতীক নিয়ে লড়ছেন। তাকে কিন্তু এরই মধ্যে সমর্থন জানিয়ে কিন্তু আসলে 11 দলীয় ঐক্যের যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে জামাত, খেলাফত মজলিস যারা এই আসনে প্রার্থী হয়েছিলেন 11 দলীয় ঐক্যের, সবাই কিন্তু তাদের মনোনয়ন প্রত্যাহার করেছে এবং তাকে এখন সবাই সমর্থন দিচ্ছেন। এই আসনে এই মোহাম্মদ জসিমউদ্দিন কিন্তু এরই মধ্যে আলোচনার শীর্ষে চলে এসেছেন। বিশেষ করে তাকে কিন্তু সমর্থন জানিয়েছেন বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সি এবং তাকে এই সমর্থন জানানোর জন্য কিন্তু আসলে এক ধরনের রাজনৈতিক অঙ্গনের তোলপাড় সৃষ্টি হয়েছে এবং তার মুন্সির একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জেরে কিন্তু আসলে গতকালকে আমরা দেখেছি যে বিএনপির সকল প্রাথমিক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসনটিতে এক ধরনের নাটকীয়তা চলছে, নাটকীয়তা থেমে নেই এবং ট্রাক প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন জসিমউদ্দিন, তিনি যেটি বলছেন আসলে তিনিও তার বক্তব্যের জন্য কিন্তু আলোচনার শীর্ষে তিনি থেকেছেন এবং কুমিল্লার যে 11টি আসন রয়েছে, এই 11টি আসনের মধ্যে এই 4 আসনটি নিয়ে কিন্তু আসলে জনমনে এক ধরনের উৎসব উদ্দীপনা কাজ করছে। আসলে কে টিকবেন ভোটের মাঠে শেষ পর্যন্ত, জনতার মন কে জয় করতে পারবেন, এটি জানা যাবে রাত পোহালেই ব্যালটের বাক্সে এর উত্তর মিলবে। তবে যেটি বলছিলাম যে এই আসনে বেশ কয়েকজন প্রার্থী হলেও কিন্তু সবার নজরে হাসনাত আব্দুল্লাহ এবং ট্রাকের যিনি প্রার্থী গণ অধিকার পরিষদের জসিমউদ্দিন, এই দুজনের মধ্যে মূল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে বিএনপির যারা ভোটার রয়েছেন তাদের কিন্তু একটি বড় অংশ আসলে এই জসিমকে সমর্থন দিচ্ছেন এবং জসিমকে সমর্থন দেওয়ার কারণে কিন্তু হাসনাত আব্দুল্লাহ যখন মুন্সির মনোনয়ন প্রত্যাহারের পর কিন্তু তিনি অনেকটা নির্ভর ছিলেন, কিন্তু যখন এই মুন্সি তিনি গণ অধিকারের এই জসিমকে সাপোর্ট দেওয়া শুরু করলে তখনই কিন্তু আসলে হাসনাত আব্দুল্লাহ একটু বলতে গেলে একটু চাপে পড়েছেন। তবে দেখার বিষয় কাল ভোটের লড়াইয়ে কে জিতে এর অপেক্ষায় আমরা থাকবো। আমরা আসলে শুধুমাত্র কেন্দ্রের আলোচনা না, আমরা একটু হেভিওয়েট কিছু প্রার্থীর কথা বলতে চাই যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নানাভাবে সরগরম রেখেছে। তাদের মধ্যে একটি আসন ঢাকা 15 আসন, এটি ঢাকার অন্যতম একটি আলোচিত আসন। বিশেষ করে এই আসনে যিনি লড়ছেন, এই আসনে কিন্তু আসলে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি এই আসনে প্রার্থী হয়েছেন। বিশেষ করে তাকে টেক্কা দেওয়ার জন্য এই আসনে যিনি লড়ছেন বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন, তিনি কিন্তু আসলে এই আসনে বেশ হেভিওয়েট প্রার্থী হিসেবে তিনি আসলে আবির্ভূত হয়েছেন। বিশেষ করে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে উত্তর যুব দলের তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার একটি বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে, রাজনৈতিক ক্যারিয়ার, যদিও এটি তার প্রথম নির্বাচন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কিন্তু আসলে তিনি প্রথমবারের মতো তিনি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। তবে তিনি কিন্তু আসলে এলাকায় বেশ জনপ্রিয়, বিশেষ করে এই মিরপুর এবং কাফরুল যেই এলাকাগুলো নিয়ে আসলে এই আসনটি গঠিত, এই আসনে কিন্তু তিনি ব্যাপক পরিচিত একজন মুখ। এবং তার পক্ষে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু প্রচারণা চালিয়েছে। এই আসনের সবচেয়ে আলোচিত প্রার্থী একটু দেখাতে চাই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তাকে ঘিরে কিন্তু আসলে সারা বাংলাদেশের নজরে আসনের দিকে, বিশেষ করে তিনি জামাতের আমির হয়ে এই আসনে লড়ছেন এবং তিনি কিন্তু প্রথমবারের মতো দাড়িপাল্লা প্রতীকে নিয়ে লড়ছেন। এর আগেও তিনি নির্বাচন করেছেন, তবে এবার প্রথম তিনি দাড়িপাল্লা প্রতীকে আসলে সংসদ সদস্য নির্বাচন করছেন এবং তাকে ঘিরে কিন্তু আসলে বাড়তি উন্মাদনা কাজ করছে। এবং আমরা দেখেছি যে ঢাকা 15 আসনের বিভিন্ন অলিগলিতে তিনি কিন্তু আসলে সশরীরে চষে বেরিয়েছেন, তিনি গণসংযোগ করেছেন, মানুষের কাছে গিয়েছেন এবং তিনি কিন্তু আসলে তাদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এবং এই আসনে কিন্তু আসলে বেশ কিছু প্রার্থী হলেও মূল লড়াইটা এই দুজন প্রার্থীর মধ্যেই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে জামাতের যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি যেহেতু জামাতের আমির, তাকে ঘিরে এক ধরনের বাড়তি উন্মাদনা কাজ করছে। এরপরে আমরা একটু যেতে চাই ঢাকা 16 আসনে। ঢাকা 16 আসনটি কিন্তু আসলে এই আসনটি কিন্তু আসলে এক ধরনের বাড়তি উন্মাদনার জন্ম দিয়েছে। এই আসনে যিনি প্রার্থী হয়েছেন আমিনুল হক, তিনি কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীয় নেতা, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি কিন্তু আসলে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জামাতের উত্তরের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি কিন্তু আসলে বেশ আলোচিত একজন প্রার্থী, বিশেষ করে তিনি কিন্তু জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো এই আসনে আরেকজন প্রার্থী যিনি হয়েছেন জামাতের, তিনি সাবেক সেনা কর্মকর্তা আব্দুল বাতেন, তিনি কিন্তু একজন জামাতের কেন্দ্রীয় নেতা এবং জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিও কিন্তু আসলে ব্যাপক জনপ্রিয় একজন প্রার্থী। বিশেষ করে আমিনুল হক এবং আব্দুল বাতেনের মধ্যে মূল লড়াইয়ের আভাস পাওয়া গেলেও এখানে কিন্তু একজন জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন সুলতানা, তাকে ঘিরেও কিন্তু এক ধরনের তাকে ঘিরেও কিন্তু এক ধরনের বাড়তি উন্মাদনার জন্ম দিয়েছে। বিশেষ করে জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগ এবার ভোটের মাঠে নেই, তাই আওয়ামী লীগের ভোটগুলো আসলে কে পেতে যাচ্ছে এর মাধ্যমে কিন্তু আসলে ভোটের সমীকরণ কিন্তু বদলে যেতে পারে। বিশেষ করে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু আসলে বেশ জনসংযোগ করতে আমরা তাকে দেখেছি এবং তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আসলে জনপ্রতিনিধি হতে পারলে সে এলাকার যেসব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে তিনি কি করবেন, তিনি এগুলো কিন্তু জনগণের দ্বারে দ্বারে গিয়ে বলেছেন। 10 তারিখ পর্যন্ত যেই গণসংযোগ কার্যক্রম চলছে, প্রচারণা চলেছিল, সেই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এই কর্নেল বাতেন তিনি কিন্তু আসলে বেশ জনসংযোগের মাধ্যমে কিন্তু আসলে জনগণকে তার নির্বাচনী ইশতেহারগুলো জানিয়েছেন। একই সঙ্গে আমিনুল যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে যেহেতু একজন ক্রীড়াবিদ, তিনি আসলে যেহেতু ক্রীড়াঙ্গনের মানুষ, তার নিজস্ব এক ধরনের ভোট ব্যাংক রয়েছে, যিনি যেহেতু বাংলাদেশ ফুটবল দলের তিনি সাবেক অধিনায়ক ছিলেন, এর জন্য কিন্তু আসলে তাকে ঘিরে এক ধরনের বাড়তি উন্মাদনা রয়েছে, তার নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে। সেই ভোট ব্যাংকটি এবার তার জন্য আসলে কতটুকু সহজ করে দিবে তার জয়ের পথটা, এর জবাব তো ভোটের বাক্সেই মিলবে। তবে এই আসনে কোনো অংশে পিছিয়ে ফেলা যাচ্ছে না জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছে, তো তাকেও কিন্তু আসলে কোনোভাবে ফেলে দেওয়া যায় না। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে থাকা সবশেষ খবরাখবর।